কুমারগঞ্জের জমিদার মহাদেব সামন্ত একজন ক্রূর চরিত্রের ব্যক্তি। তার একমাত্র ছেলে প্রহ্লাদের গুরুতর অসুখ হওয়ায় গঞ্জ থেকে ডাক্তার বিনয় সাহাকে তলব করেছেন তিনি। এদিকে ডাক্তারবাবু কুমারগঞ্জের ঘাটে এসে দেখলেন সেখানে কোনো নৌকা নেই। একরাশ বিরক্তি সহকারে বিনয় বললেন, এই এই হলো এদের দায়িত্ব জ্ঞানের অভাব। সে কোন দূর থেকে এসেছি পেশেন্ট দেখতে, এদিকে দেখো ন্যূনতম কোনো ব্যবস্থাও নেই। কি হয়েছে দাদা? আর কি হয়েছে, আমি একজন ডাক্তার, কুমারগঞ্জে জমিদার বাড়ির পেশেন্ট দেখতে যাব। এদিকে দেখুন একটা নৌকা অবধি রাখেনি। কুমারগঞ্জ সে তো অনেক দূরের পথ ডাক্তার বাবু, কিন্তু এই সময় তো নৌকা পারাপার বন্ধ হয়ে যায়। আপনি বরং ফিরেই যান। রোগীর অবস্থা ভালো নয় বলেই তো আমায় তলব করেছিল। এখন তাকে না দেখে ফিরে যাই কি করে বলেন দেখি? এদিকে আবার করবই বা কি? তাহলে একটু অপেক্ষা করুন, যদি জমিদার বাড়ি থেকে নৌকা পাঠায় আর কি। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত্রি নামলো। এরপরে এখানে দাঁড়িয়ে থাকলে বাঘে ছিঁড়ে খাবে। না না, আর নয়। মনের মাঝে জমেছে কেমন বেদনার পাহাড়, তবুও বাইছি জীবন নৌকা, মনটা করেছিল হার। মনের মাঝে জমেছে কেমন বেদনার পাহাড়, তবুও বাইছি জীবন নৌকা, মনটা করেছিল হার। এই অন্ধকার রাতে আবার কে গান গায়? ওই তো একটা নৌকা আসছে। তাহলে জমিদার বাড়ি থেকে এতক্ষণে সময় হয়েছে নৌকা পাঠানোর। নৌকাটা যত এগিয়ে আসতে থাকলো, বিনয় অবাক বিস্ময় দেখল নৌকোর মধ্যে কোনো চালক নেই। নৌকাটা চালকবিহীনভাবেই ভেসে আসছে যেন। সাথে সুরেলা কণ্ঠে গান শোনা যাচ্ছে। বিনয়ের গাটা একটু ছমছম করে উঠল যেন। নৌকাটা যখন আরো কাছে এলো, বিনয় দেখল নৌকার মধ্যে বসে একজন স্ত্রীলোক। বিনয় একটু সন্ত্রস্ত গলায় বলল, কে গান গায়? আমি ডাক্তারবাবু, আপনি উঠে আসুন। আমি যে ডাক্তার, এটা তুমি কি করে জানলে? ও মা, জমিদার বাড়ি থেকে তো আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। নিন, উঠে আসুন এবার। বাবা, এই গ্রামও যে এত উন্নত হয়ে গেছে সেটা তো জানাই ছিল না। মহিলারাও নৌকা চালাচ্ছে এখানে। সবই নিয়তি ডাক্তারবাবু। আমার একটা কাজ বাকি রয়েছে, সেটা হয়ে গেলেই আর দাঁড় বাইব না। কাজ বাকি? কিসের কাজ? ওসব আপনি বুঝবেন না ডাক্তারবাবু। আমাদের মতো গরিবদের দুঃখ কেউ কখনো বোঝে না। কেন, কিসের দুঃখ? শুনেছি জমিদার বাবু গরিবদের প্রতি বেজায় সদয়। সে আর বলতে ডাক্তারবাবু, তিনি যে দয়ার সাগর, সেই সাগরে ভাসে কম, ডুবে বেশি। তার মানে তোমার কথা তো কিছুই বুঝলাম না। ও কিছু না ডাক্তারবাবু, আমি মুখ্য মেয়ে মানুষ, কি বলতে কি বলি, আমার কথার কি কোনো দাম আছে নাকি? এরকম বলছো কেন মাঝি বউ? মেয়ে মানুষরাই তো সমাজের ভিত। না ডাক্তারবাবু, পুরুষের কাছে আমরা বড্ড দুর্বল যে। ওরা সব সময় আমাদের পিষে মারিয়ে চলে যায়, আর আমরা সহ্য করি। তুমি এরকম করে বলছো কেন মাঝি বউ? তোমাদের কোনো সমস্যা হলে জমিদার বাবুকে জানাবে। আর ডাক্তারবাবু, আমরা ঘাটে এসে গেছি, উঠে আসুন। বাহ, আমি কাল সকালেই ফিরবো। তুমি আমাকে ওই পারে আবার নিয়ে যাবে তো? আমি তো দিনের বেলা নৌকা চালাই না বাবু,
শুধু রাতেই আমি বেরোই। এ কি আশ্চর্য বিষয়, এটুকু সময়ের মধ্যেই নৌকাটা মাঝ নদীতে চলে গেল কি করে? আরে আপনি ডাক্তার বাবু তো? আমি নায়েব, কিন্তু আপনি এখানে এলেন কি করে? কেন, মুক্তার ঘাট থেকে নৌকায় করে? মাফ করবেন ডাক্তার বাবু, আসলে আমাদের মাঝি নিমাইয়ের শরীরটা এত খারাপ হয়েছে যে সে ঘাটে নৌকা নিয়ে পৌঁছাতেই পারিনি, তাই আমি অন্য মাঝির খোঁজেই যাচ্ছিলাম। কি বলছেন কি? আপনারাই তো নৌকা পাঠিয়েছিলেন আমায় নেবার জন্য। ওই তো নৌকাটা। নৌকা? কোথায় নৌকা ডাক্তার বাবু? আর আমাদের মাঝি তো অসুস্থ, নৌকা যাবেই বা কি করে? তবে যে সেই মাঝি বউ বলল জমিদার বাড়ি থেকে পাঠানো হয়েছে। মাঝি বউ? কি জানি, কেউ মস্করা করেছে হয়তো। আপনি আসুন ডাক্তার বাবু, ছোট বাবু বড়ই কষ্ট পাচ্ছে। ডাক্তার বাবু, কি বুঝতে পারছেন? সেই সকাল থেকে ছেলেটা খুবই কষ্ট পাচ্ছে। আপনার ছেলের বুকে সর্দি জমে নিউমোনিয়া হয়ে গেছে জমিদার বাবু। বলেন কি? তাহলে কি হবে ডাক্তার বাবু? ও ভালো হয়ে যাবে তো? উদ্বিগ্ন হবেন না জমিদার বাবু, আমি ওষুধ দিয়ে দিয়েছি, একটু সময় লাগবে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়েই যাবে। ডাক্তার বাবু, আমি আবার বাইরে খেলতে যেতে পারবো তো? নিশ্চয়ই পারবে খোকা, আমি তো ওষুধ দিয়েছি। নাও এবার একটু ঘুমিয়ে নাও দেখি। লক্ষণ, লক্ষণ, তুমি ডাক্তার বাবুকে নিয়ে তার ঘরে নিয়ে যাও, দেখবে ওনার আতিথ্যে যেন কোনো ত্রুটি না থাকে। ঠিক আছে কর্তাবাবু। জমিদার বাবু, ডাক্তার বাবু বললেন তিনি মাঝি বউয়ের নৌকা করে নাকি কুমারগঞ্জে এসেছেন। কি বলছো কি? এতদিন গ্রামের লোক এসব ভুলভাল রটিয়ে বেড়াতো, এখনই ডাক্তার বাবু? একসঙ্গে তো এত লোক মিথ্যে বলতে পারে না জমিদার বাবু। আর এই ডাক্তার বাবু কেন বানিয়েই বা বলবেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আজগুবি, সব আজগুবি গল্প। যখনই ওই রহস্যময় নৌকা চালকের কথা ওঠে, জমিদার বাবু এরকম অদ্ভুত আচরণ করেন কেন বুঝি না। পরদিন যথাসম্ভব ওষুধ আর পথ্য দিয়ে ডাক্তারবাবু ফেরার পথ ধরলেন। জমিদার বাড়ির নৌকা তাকে অন্য ঘাটে পৌঁছে দিয়ে গেল। অন্যদিকে জমিদার বাবু তার ঘরে গম্ভীর হয়ে পায়চারি করছেন। সেই সময়ই তার লাঠিয়াল লক্ষণ ঢুকে বলল, কর্তাবাবু, আমায় ডেকেছিলেন, কিছু বলবেন কি? আর কি বলবো লক্ষণ, আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা? কিন্তু কি নিয়ে কর্তাবাবু? ও, ছোটবাবুর শরীরের জন্য? আরে না লক্ষণ, ওই জন্য নয়। কাল রাতে আমার দারোয়ান মাধব আবার দেখেছে ওই নৌকাকে, আর তার ভেতরে এক স্ত্রী লোকের মূর্তিকে। আরে মাধব রাত বিরেতে আফিমের নেশা করে কর্তা, আপনি ওর কথায় বিশ্বাস করছেন? আর ডাক্তার, সে তো নেশা করে না লক্ষণ, সে নায়েবকে বলেছে ওই স্ত্রীলোক ওকে নৌকায় নিয়ে এসেছে। তার মানে? ও আমায় শান্তিতে বাঁচতে দেবে না লক্ষণ, হয়তো এখনো বেঁচে আছে। আর কি বলছেন কি কর্তা? ওর তো বেঁচে থাকা অসম্ভব, এ হতেই পারে না। ভূত হোক বা জ্যান্ত, ও আমার বদনাম করতে চায় লক্ষণ, ও আমাকে ফাঁসাতে চায়। শান্ত হন জমিদার বাবু, আপনি শান্ত হন। আমার মনে হয় আপনি একটু বেশি ভাবছেন। আর সেরকম মনে হলে আপনি রাতের দিকে নদীর ঘাটে যাবেন না, তাহলেই তো হলো। ঠিক বলেছিস তুই। না না, আমি রাতের দিকে কখনোই নদীর দিকে যাব না, কখনো না। এরপরে কেটে গেছে আরও কয়েকদিন। তখন দিনের সূর্য সবে পশ্চিম আকাশে ঢলেছে। হঠাৎই জমিদার বাবুর ছেলে প্রহ্লাদের শরীর খুব খারাপ হলো, এমনকি নিঃশ্বাস নিতেও সে যেন পারছে না। জমিদার বাবু ছুটে গেলেন ছেলের কাছে। কি, এই কদিন ধরে তো একদম ঠিক ছিল, হঠাৎ এমন করছে কেন গো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো,
গ্রামে পরব আছে বলে চাকর বাকররাও তো ছুটি নিয়েছে। বাবা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। যে কিছু একটা করো বাবা। না খোকা না, তোর কিচ্ছু হবে না। আমি এক্ষুনি ডাক্তারকে নিয়ে আসছি। ওগো ওগো, লক্ষণকে ডাক্তার আনতে পাঠিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, ও যে এখনো ফিরল না। তুমি একটু দেখো না গো। আমি যাব? বাবা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। যে কিছু একটা করো বাবা। বাবা, ওগো, আর দেরি করো না। তুমি গেলে ডাক্তারবাবু আসবেন, তাড়াতাড়ি আসবেন। তুমি যাও তুমি। জমিদার বাবু তখনই উদ্ভ্রান্তের মতো ছুটলেন ডাক্তারের উদ্দেশ্যে। নদীর ঘাট থেকে নিমাইয়ের নৌকা নিয়ে অন্য ঘাটে গিয়ে শুনলেন ডাক্তারের অন্য রোগী দেখতে দেরি হচ্ছিল, তাই লক্ষণের ফিরতেও দেরি হয়েছে। এদিকে পাড়ে এসে দেখলেন নিমাই নেই। এটা কি হলো কর্তা? নিমাইয়ের নৌকো তো ঘাটেই ছিল, কোথায় গেল? সত্যি তো, নৌকা নিয়ে কোথায় গেল হতভাগাটা? নিমাই, এই নিমাই! এভাবে সময় নষ্ট করলে চলবে না জমিদার বাবু। কি জানি ওদিকে রোগীর কি অবস্থা। কিন্তু এখন কি করবো ডাক্তার বাবু, নৌকা না পেলে তো। ঠিক তখনই রাতের নীরবতা ভেঙে দূর থেকে ভেসে আসতে থাকলো একটা করুণ সুর, আর দেখা গেল একটা নৌকা অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসছে। সেটা দেখে ডাক্তারের মুখে হাসি ফুটলেও জমিদার বাবু আর লক্ষণের শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। মনের মাঝে জমেছে কেমন বেদনার পাহাড়, তবুও বাইছি জীবন নৌকা, মনটা করেছিল হার। ওই তো সেই মাঝি বউ নৌকা নিয়ে আসছে, সেদিনও আমায় পৌঁছে দিয়েছিল। যাব না, ওর নৌকাতে আমি কিছুতেই যাব না। না 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 না। কি বলছেন কি জমিদার বাবু? এই রাতে ওই পারে যাওয়ার তো আর কোনো পথও নেই। দেরি করবেন না, শিগগিরই চলুন। তাড়াতাড়ি উঠে আসুন বাবুরা, নদীতে জোয়ার আসার সময় হলো বলে। আপনি ঠিক বলেছিলেন কর্তা, ওই মেয়ে ছেলেটা মরেনি, ও বেঁচে আছে। বলেছিলাম, আমি তোকে বলেছিলাম। এবার কি হবে? কিচ্ছু হবে না কর্তা বাবু, আপনি একদম ভয় পাবেন না। ওই মেয়ে ছেলে কিছু বেফাঁস করলেই এই লক্ষণের লাঠি তার ছোবল দিতে দুইবার ভাববে না। সত্যি আজকে আবারও তুমি বড় উপকার করলে মাঝি বউ। তুমি ঠিক সময় না এলে যে কি হয়ে যেত। উপকার আমি নয়, আপনি আমার করলেন ডাক্তারবাবু। ঠিকই বললেন, সময় না হলে কিচ্ছু হয় না। তুমি কি যে বলো কিছুই বুঝতে পারি না। যেদিন থেকে তোমার নৌকাতে গেছি সেদিন থেকেই ভাবছি কতটা কঠিন পরিস্থিতি হলে একটা মেয়ে নৌকা চালায়। ওই যে পেটের জ্বালা বড় জ্বালা ডাক্তারবাবু, আর এই জ্বালা মেটাতে গিয়েই সব কিছু হারালাম। আহা, কিন্তু কেন এরকম অবস্থা হলো মাঝি বউ? কি এমন হয়েছিল? এই ডাক্তার তো খুব উস্কাচ্ছে কর্তা বাবু, যদি মেয়ে ছেলেটা সব বলে দেয়। ডাক্তারকে আমাদের দরকার এখন। কাজ মিটে গেলে দুটোকেই এই নদীর কুমিরের পেটে দেব। সে অনেক বড় গল্প ডাক্তারবাবু। তখন ছেলেপুলে স্বামী নিয়ে আমার ভরা সংসার। তখনই একদিন সাপে কাটায় আমার স্বামীটা মারা গেল। ছেলেপুলে নিয়ে
আমি মহা বিপদে পড়লাম। এদিকে রোজগার নেই, সংসার চালাবো কি করে? তখনই একদিন পাশের পাড়ার এক ঠাকুরপো এসে বলল, এরকম মাথায় হাত দিয়ে বসে আর কি হবে বৌদি? কার্তিক দা তো আর ফিরে আসবে না। সে তো জানি ঠাকুরপো, এই ভরা সংসার রেখে তিনি চলে গেলেন। এবার কিভাবে যে কি করব? আহা, অমন করে কাঁদছ কেন বৌদি? মেয়ে মানুষ কাঁদলে আমার একদম ভালো লাগে না। সবই কপাল ঠাকুরপো। ভগবান যখন বিপদ দিয়েছেন, তিনিই পথ দেখাবেন। এই তোমাদের দোষ বৌদি। ভগবান বলে কিচ্ছু হয় না, নিজের পথ নিজেকেই দেখতে হয়। আমি তোমার ভালো চাই তাই বলছি। কি ঠাকুরপো? ওই যে কার্তিকদার নৌকো, ওটা এখন তোমার কি কমে লাগবে বলো তো? ওটা বরং আমায় বিক্রি করে দাও, আমি তোমায় 10 টাকা দেব। কি কমবে লাগবে মানে? ওই নৌকা আমি চালাবো ঠাকুরপো? ওটা আমার স্বামীর শেষ স্মৃতি, ও আমি শত কষ্টেও বেচবো না। কি, তুমি নৌকো চালাবে? নৌকো চালানো মেয়ে ছেলের কাজ নয়। অত শক্ত কাজ কি আর ওই নরম হাতে মানায়? আমি জেলের মেয়ে, নৌকা চালাতে আমি জানি। আর আমারটা না হয় আমি বুঝে নেব ক্ষণ। তুমি আবার এসো, আমার কাজ আছে। কাজটা কিন্তু তুমি ভালো করলে না বৌদি। মেয়ে মানুষের কিন্তু এত তেজ ভালো নয়। পরদিন থেকেই শুরু হলো আমার নতুন জীবন। ঘরের কাজ সেরে নৌকা নিয়ে নদীতে যেতাম ফেরি পারাপার করতে। নিন্দে মন্দ যে হতো না তা নয়, কিন্তু তার মধ্যেও যাত্রী বেশ কিছু জুটতে থাকলো। সংসারটা কদিনে গুছিয়ে নিয়েছিলাম ভালোই। কিন্তু তারপরে এলো সেই দিন। সন্ধ্যের শেষ ফেরি নামিয়ে ঘরে ফিরবো, হঠাৎই বৌদি, ও বৌদি, জমিদার বাবু আর আমায় ওই পারে পৌঁছে দাও তো। জমিদার বাড়ির নৌকো আজকে আসেনি। মাফ করবেন কর্তামশাই, সন্ধ্যের পরে আমি আর ফেরিনি না। ঘরে ছেলেপুলেগুলো একা রয়েছে কিনা। ঘোমটার তলায় খ্যামটা নাচিস না তো? সারাদিন নৌকানি নষ্টামি করে বেড়াচ্ছিস আর এখন সাধু সাজছিস। অমন কথা বলবেন না কর্তামশাই, আমি সারাদিন খেটে তবে সংসার চালাই, কিছু খারাপ কাজ করি না। ওরে বাবা, সতীলক্ষ্মী এলেন রে। তোমার মতো মেয়ে মানুষেরা নিজেদের মনে করে ছেলেদের সমান, কিন্তু সেটা কখনোই হতে পারবে না। আপনাদের মতো পুরুষ আমি হতেও চাই না। আপনারা দুজন এখন হুঁশে নেই, তাই বলছি পথ ছাড়ুন, আমি বাড়ি যাব। যত বড় মুখ নয় তত বড় কথা। লক্ষণ, হতভাগীটাকে নৌকাতে তোলতো, আজকে ওকে দেখাবো পুরুষ মানুষ কি করতে পারে। ঠিক বলেছেন, মেয়ে ছেলেটা আমায় না করেছিল। আজ তোকে তোর আসল জায়গা দেখাবো। না, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, দয়া করুন, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। না, এরপরে দুটো পিশাচ আমায় সারা রাত ধরে নৃশংসভাবে অত্যাচার করে। আর তারপরে রেবার কথা শেষ হওয়ার আগেই ঘটে যায় এক ভয়ানক কাণ্ড। লক্ষণ তারা লাঠিটা সজোরে মারে স্ত্রীলোকের মাথায়। কিন্তু এ কি, কোথায় স্ত্রীলোক? লাঠিটা যেন হাওয়ায় ধাক্কা খায়। লক্ষণের বিস্ময় ভাব কাটার আগেই শোনা যায় একটা হাড় হিম করা অট্টহাসি। আবার সে একভাবে আমাকে খুন করবি? কিন্তু মরা মানুষকে কি আর মারা যায়? এ কি, এইসব কি হচ্ছে? এতক্ষণ যেই পিশাচ দুটোর কথা বললাম, এটা এরা দুজন ডাক্তারবাবু। এই দুটো পশু মিলে আমায় সর্বনাশ করে আমায় খুন করেছে। কি বলছো কি তুমি?
বাঁচান, আমাদের বাঁচান ডাক্তার বাবু, ভুল হয়ে গেছে আমার। ছাড়বো না, ছাড়বো না। আজকেই সেই রাত যখন আমি প্রতিশোধ নেব। না না না, আর কখনো এরকম ভুল করবো না। ও ও কি লাগছে? বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও, ছেড়ে দাও। কখনো না, কখনো না। বাঁচাও। এই জন্যই তুমি বলেছিলে আজকে সময় হয়েছে। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে ধন্যবাদ। আপনার জন্যই ওই দুটো শয়তানকে আমি শাস্তি দিতে পারলাম। যান, আপনি গিয়ে প্রহ্লাদের চিকিৎসা করুন। আমি আসি।